তাহলে অ্যাডমিশন হচ্ছে একটা স্টেটমেন্ট, স্বীকৃতি হচ্ছে একটা বিবৃতি, রাইট? জি, বিবৃতি, এটা স্বীকারোক্তি না। এই বিবৃতিটা কেন দেওয়া হয়? কোনো একটা ঘটনার প্রেক্ষাপটে এটা মানে বলা হয়। এটা আপনার আদালতে যেটা আপনার একটা ইন্ট্রোডিউসিং আর কি, আপনার একটা বর্ণনা, কোনো একটা ঘটনার প্রেক্ষাপট। এটা মানে ঘটনাটার পিছনে, মানে ঘটনাটা যিনি দেখছেন বা শুনছেন তার যে কথাটা, সেটা তার যে কথাটা আদালতে যে পেশ করেন, সেটাই দাদা হচ্ছে যে স্বীকৃতি। এবং এই ঘটনাটা স্বীকারোক্তি এই কারণে না যে তিনি ওই ওই কথাটা হয়তো ওইখানে বলছেন, এইটা আবার পরবর্তীতে আবার এই কথাটা হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে, অথবা এটা আপনার আদালত একদম মানে প্রুফ হিসাবে ধরেন না, তিনি হয়তো শুনেন। একটা যেমন আমরা দাদা যে আমরা দেওয়ানি মোকদ্দমা যে আমরা একটা আর্জি পেশ করি, আর্জির মধ্যে হয়তো অনেক কথা থাকে, সব কথাই আপনার আদালত ধরে না। আদালত সেটা দেখে বা পড়ে এবং বাদী বা বাদীর কাছ থেকে শুনে। হ্যাঁ, কিন্তু এই শোনাটা আপনার একদম স্বীকারোক্তি না। এটা একটা আপনার অ্যাডমিশনটা জাস্ট একটা ঘটনার বর্ণনা। তাহলে আদালতের লাভ হয় কি? আদালত এটা শুনলো যে বাদীর যে মানে তার যে আপনার যে কথাটা, যে সে যে আর্জি পেশ করছে তার ভিতরে যে কথাগুলি আছে, বা সে কি বলতে চায়, কি তার দাবি, কি তার মানে মানে এই আপনার মামলার ঘটনার পিছনে যে প্রেক্ষাপটটা সে আদালত বুঝতে পারে আর কি, আপনার কিছুটা কিছুটা ধারণা পায় আর কি আপনার। তাহলে আমাদের রিটেনের জন্য এই জায়গাটা খুব বেশি ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট জায়গাগুলো আমরা পড়ে ফেলছি, কিন্তু আমরা যেহেতু অনেক সেকশন বাদ দিয়ে দিছি, ইম্পর্টেন্ট হিসেবে পড়তে হবে। সেকশন 17 আমাদের বলছে অ্যাডমিশন নিয়ে। অ্যাডমিশনের বাংলা হচ্ছে, এটাকে আমরা স্বীকারোক্তি বলি, স্বীকৃতি বলি, যেটাই বলি, অ্যাডমিশনের বাংলা। এখন এই অ্যাডমিশন ব্যাপারটা কি? অ্যাডমিশন ব্যাপারটা মানে স্বীকার করে নেওয়া না, অ্যাডমিশন মানে মেনে নেওয়া না। যেমন হচ্ছে বাদী বিবাদের বিরুদ্ধে যে যে তথ্যগুলো দিছে, সেই তথ্যগুলো বা তথ্যগুলোর কোনো অংশ মেনে নেওয়াকে আসলে অ্যাডমিশন বলা হয় না। তাহলে অ্যাডমিশন কি? অ্যাডমিশন হচ্ছে স্বাভাবিকভাবে একটা বর্ণনা। কি সম্পর্কে বর্ণনা? নাইম ভাই যেটা বললো, মামলার কোনো ঘটনা সম্পর্কে বর্ণনা, মামলার ঘটনা সম্পর্কে বর্ণনা, উক্তি। এখন এই উক্তিটা কিভাবে দেওয়া যেতে পারে? সেটা হতে পারে বাই ওরালি অথবা বাই রাইটিং, লেখার মাধ্যমে, লিখিতভাবে বা মৌখিকভাবে হচ্ছে আপনার এই স্বীকৃতি দেওয়া হয়। তাহলে স্বীকৃতি আমরা কি দেখলাম? আমরা অ্যাডমিশন দেখলাম হচ্ছে একটা স্টেটমেন্ট, জাস্ট একটা স্টেটমেন্ট অন হুইচ, কিসের উপরে? সেটা হচ্ছে মামলার কোনো ঘটনা সম্পর্কে একটা স্টেটমেন্ট। আচ্ছা, সে স্টেটমেন্ট দেওয়া হয় মৌখিকভাবে বা লিখিতভাবে। স্টেটমেন্টটা কিভাবে দেওয়া হয়? মৌখিকভাবে বা লিখিতভাবে। দিলে সুবিধাটা কি? আচ্ছা, আমরা যদি এর কথা চিন্তা করি, দেওয়ানি কার্যবিধির 14 আদেশে যান। দেওয়ানি কার্যবিধির 14 আদেশে গেলে দেখবেন সেখানে আছে ফ্রেমিং অফ ইস্যুস, মানে হচ্ছে বিচার্য বিষয় গঠন। এই বিচার্য বিষয় গঠন কে করবে? আদালত গঠন করবে। ফ্যাক্টিন ইস্যুর আমাদের সাক্ষ্য আইনে খুব সুন্দর করে ডেফিনেশন দেওয়া আছে, এবং একই সাথে সিপিসির 14তে যদি যাই, 14 আদেশে যদি যাই, সেখানেও দেখবেন যে ফ্যাক্টিন ইস্যু আসলে কি।
দ্যাট মিনস বিচার্য বিষয়টা কি। তাহলে বিচার্য বিষয় আরেকটা হচ্ছে রিলেভেন্ট ফ্যাক্ট, প্রাসঙ্গিক ঘটনা, প্রাসঙ্গিক বিষয়। তাহলে হচ্ছে বিচার্য বিষয়, বিচার্য বিষয় জিনিসটা কি? বাদী বলতেছে, বাদী যে তথ্যগুলো উপস্থাপন করতেছে আদালতে মামলার প্রেক্ষাপটে, বিবাদী সেখান থেকে যে বিষয়গুলোকে অস্বীকার করবে, আচ্ছা যে বিষয়গুলোকে অস্বীকার করবে সেখানে একটা দ্বন্দ্বের জায়গা থেকে যায়, রাইট? সেখানে একটা সমস্যার জায়গা থেকে যায় এবং সেটাকে সেটল করার, সেটাকে সমাধান করার আদালত চেষ্টা করে। তাহলে আদালত কোন জায়গা থেকে সমাধান দেওয়ার চেষ্টা করে? যে বিষয়টা প্রমাণিত হয়ে গেছে সেটা, যে বিষয়টা স্বীকার করে নিচ্ছে সেটা না। আদালত মূলত যে বিষয়টা এখনো কনফ্লিক্টিং আছে সেই বিষয়টা সমাধান করার চেষ্টা করে এবং সেটাকে আমরা বলি ফ্যাক্ট ইন ইস্যু, বিচার্য বিষয়। এবং এটা আদালত গঠন করে, আদালত ডিসাইড করে যে সে কোন কোন পয়েন্টের উপর ভিত্তি করে আগাবে, কোন কোন বিষয়টা এখন পর্যন্ত আপনার বিবাদী পক্ষ মেনে নেয় নাই, বা বিবাদী পক্ষর দাবি বা তথ্যের প্রেক্ষিতে বাদী পক্ষ মেনে নেয় নাই। অর্থাৎ যে জায়গাটাতে এখনো সমাধান হয় নাই সেই বিষয়ে, সেই বিষয়টার নাম হচ্ছে ফ্যাক্ট ইন ইস্যু। মানে এক পক্ষ স্বীকার করবে, অপর পক্ষ অস্বীকার করবে, যতটুকু অস্বীকার করবে ততটুকু হচ্ছে ফ্যাক্ট ইন ইস্যু বা বিচার্য বিষয়। তাহলে এই ফ্যাক্ট ইন ইস্যু নির্ধারণ করা হচ্ছে আদালতের কাজ এবং আদালত সেই মানে মামলার প্রয়োজনে আদালত নির্ধারণ করবে যে এই মামলার সাথে আর রিলেভেন্ট ফ্যাক্ট কি কি হতে পারে, এই মামলার সাথে প্রাসঙ্গিক ঘটনা আর কি কি হতে পারে। যখন হচ্ছে আদালত প্রাসঙ্গিক ঘটনাগুলো পেয়ে যায় তখন আদালতের জন্য অনুমান করতে সহজ হয়। মানে পেয়ে যায় না, মানে যখন হচ্ছে একটা ধরেন মামলা করে কে? বাদী। এই রিটেন স্টেটমেন্ট দেয় কে? বিবাদী। তো বাদী আরজিতে তো ঘটনাগুলো বর্ণনা করছে, স্টেটমেন্ট দিছে, দিয়েই তো বিবাদীর বিরুদ্ধে মামলা দায়ের করছে, রাইট? এখন ইআই কি করছে? বিবাদীও আবার এই রিটেন স্টেটমেন্ট দিছে, সে ওগুলো দিয়ে আবার সে তার ডিফেন্সে যা যা বলা দরকার বলছে। বাদী যদি ওই মামলা সম্পর্কে কোনো স্টেটমেন্ট দেয়, বাদী যদি ওই মামলা সম্পর্কে কোনো স্টেটমেন্ট দেয়, কোনো স্বীকৃতি দেয়, তাহলে দেখেন এই যে আরজির কপিটা আদালতের কাছে আছে কিনা। আদালতের কাছে আছে। যখন বাদী মুখ দিয়ে বা লিখিতভাবে সে মামলা সম্পর্কে স্বাভাবিক একটা স্টেটমেন্ট দিতেছে, সেই মামলা সম্পর্কে একটা স্টেটমেন্ট দিতেছে, স্বীকৃতি দিতেছে, এরকমও তো হতে পারে যে বাদী আরজিতে যা যা বলছে তার সাথে কিছু মিলতেছে, কিছু মিলতেছে না, সম্পূর্ণটাই মিলতেছে অথবা সম্পূর্ণটাই মিলতেছে না। এরকম হতেই তো পারে, ঠিক না? মানে আরজিতে কি লিখছে না লিখছে এটা তার মনে নাই, মনে নাই বা সে ওইভাবে উপস্থাপন করতে পারে নাই, বা সে আরজিতে বলছে ভুলভাল কথা কিন্তু সে স্বীকৃতি গিয়ে বলে ফেলেছে সত্য কথা। এখন এখান থেকে আদালত একটা কাজ করতে পারে। আদালতের এখানে প্রিজাম্পশনের একটা বিষয় আছে। আদালত এখানে অনুমান করতে পারে। কি অনুমান করতে পারে? তাহলে আদালতের কাছে আরজি আছে, আদালতের কাছে লিখিত জবাব আছে, আদালতের কাছে এখন আবার স্বীকৃতি আছে। তো আদালত এখন এই ফ্যাক্ট ইন ইস্যু বা বিচার্য বিষয় সম্পর্কে অনুমান করতে আদালতের জন্য সহজ হবে। এই মামলার প্রাসঙ্গিক ঘটনার কি কি হতে পারে এটা সম্পর্কে অনুমান করতে আদালতের জন্য সহজ হবে। তার মানে হচ্ছে ওভারঅল সেকশন 17 অ্যাডমিশন, মানে এখানে একটা মানে জাস্ট ডেফিনেশন, অ্যাডমিশন কাকে বলে, স্বীকৃতি কাকে বলে। তাহলে স্বীকৃতি হচ্ছে কোন মামলার ঘটনা সম্পর্কে বাদী বিবাদী বা মামলার
বিষয়বস্তুতে স্বার্থ সংশ্লিষ্ট মামলার বিষয়বস্তুতে স্বার্থ রয়েছে এমন ব্যক্তিদের মৌখিক বা লিখিত বিবৃতি যা বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক ঘটনা সম্পর্কে আদালতকে প্রিজিউম করতে হেল্প করে, আদালতকে অনুমান করতে সহায়তা করে। এটা হচ্ছে আমাদের অ্যাডমিশন। এখন প্রশ্ন, এই অ্যাডমিশনটা আমাদের দেওয়ানি ফৌজদারি সকল ক্ষেত্রে প্রযোজ্য কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ, এই অ্যাডমিশনটা সকল ক্ষেত্রেই প্রযোজ্য। তাহলে সিভিলে কি প্রয়োগ করা যাবে? সিভিলে কি এটা অ্যাপ্লাই করা যাবে? সিভিলে কি এটা রিলেভেন্ট হবে অ্যাডমিশন? উত্তর হচ্ছে সিভিলে এই অ্যাডমিশনটা সাক্ষ্য হিসেবে রিলেভেন্ট হওয়ার ক্ষেত্রে সত্য আছে, আবার সত্য নাই। এটা 23 ধারাতে বলে দিছে যে সিভিল কেসের ক্ষেত্রে মানে দেওয়ানি মামলার ক্ষেত্রে আপনার অ্যাডমিশন রিলেভেন্ট হতে হলে কি করা লাগবে? মূলত সেকশন 23 তে এই কথাটা বলছে যে অ্যাডমিশন রিলেভেন্ট কখন হবে না দেওয়ানি মামলায়। অ্যাডমিশন অ্যাডমিশন মানে স্বীকৃতি প্রাসঙ্গিক হবে না দেওয়ানি মামলায় কখন? এটা নিয়ে মূলত আমাদের সেকশন বলছে, সেকশন 23 বলছে। সেখানে দুইটা প্রেক্ষাপট বলছে যে সকল ক্ষেত্রে দেওয়ানি মামলায় অ্যাডমিশন প্রাসঙ্গিক হতে পারে, তবে দুইটা জায়গাতে দুইটা গ্রাউন্ডের কারণে দেওয়ানি মামলা হচ্ছে অ্যাডমিশন এভিডেন্স হিসেবে প্রাসঙ্গিক হবে না। তো সেখানে বলছে যে কি বলছে সেখানে? সেখানে বলছে যে আপনার সেখানে বলার চেষ্টা করছে যদি এরকম হয়, অ্যাডমিশন দেওয়াকালে যদি এরকম হয় যে সেখানে কন্ডিশন দিয়ে দেওয়া হলো যে ঠিক আছে, ঠিক আছে আপনি অ্যাডমিশন দেন এটাকে, তবে সত্য হচ্ছে যে এটাকে পরবর্তীতে আমরা আচ্ছা, বাদী যখন তারা মামলা সম্পর্কে ঘটনাকে বলে, সরি, বাদী যখন তার মামলার ঘটনাকে উপস্থাপন করে আদালতে অ্যাজ অ্যাডমিশন স্বীকৃতি হিসেবে, তাহলে ব্যাপারটা কি হয়? এটা আদালতের কাছে রেকর্ড থাকে না? আদালতের কাছে কিন্তু আর্জির কপি আছে, আদালতের কাছে কিন্তু কমপ্লেন্টের কপি আছে, ঠিক না? এবং আর্জিতে বাদী কি কিভাবে উপস্থাপন করছে সেটা আদালতের কাছে আছে, প্লাস অ্যাডমিশনে বাদী কি কি বলতেছে সেটাও কিন্তু আদালতের কাছে আছে, রাইট? এখন বিষয়টা হচ্ছে যদি এরকম ভাবে অ্যাডমিশন না হয়, যেখানে যারা যারা অ্যাডমিশন দিতে পারে তাদেরকে যদি বলা হয় ঠিক আছে আপনি অ্যাডমিশন দেন, বাট একটু মানে এটাকে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে না। এখন অ্যাডমিশন কি ভাই? আমাদের সাক্ষ্যয়নের কাজটা কি? টু প্রুভ অ্যান্ড অর নট টু প্রুভ, প্রমাণ করা অথবা না প্রমাণ করা। তাহলে যখন বলা হচ্ছে যে এই যে মানে বাদী বা বিবাদী যারা বা দোজ হু আর কানেক্টেড, দোজ হু হ্যাভ ইন্টারেস্ট ইন দ্য সাবজেক্ট ম্যাটার অফ দ্য সুট, যাদের হচ্ছে মামলার বিষয়বস্তুতে স্বার্থ আছে, এরা যখন অ্যাডমিশন দিবে এবং আপন দ্য কন্ডিশন যে এটাকে কখনো পরবর্তীতে সাক্ষ্য হিসেবে ব্যবহার হবে না, তাহলে অ্যাডমিশনের কাজটা কি ভাই? আমি অ্যাডমিশন কেন দিব? ঠিক না? তাহলে এটা একটা ভ্যালুলেস হয়ে যায়। That's why in civil case admission is not relevant on the ground that যখন হচ্ছে বলা হবে সত্য সাপেক্ষে অ্যাডমিশন দেওয়ার কথা, আপন কন্ডিশন যখন হচ্ছে অ্যাডমিশন দেওয়া হয় তখন হবে না। দেন আরেকটা পয়েন্ট এখানে আছে। কি পয়েন্ট আছে? আরেকটা পয়েন্ট নিয়ে কথা বলছে, সেটা হচ্ছে যে মানে বাদী বিবাদীকে বলতেছে
বা তাদের মধ্যে একটা এরকম হয়েছে, ঠিক আছে আপনি আপনার মতো করে অ্যাডমিশন দেন, আমি আমার মতো করে অ্যাডমিশন দিই। তো আপনার ব্যাপারটা এরকম হলো, মানে বিষয়টা সেম, ব্যাপারটা মানে আপন কন্ট্রাক্ট মানে দুজনের মধ্যে একটা প্রমিজিং সিচুয়েশন হলো, এবং এরকম একটা সার্কামস্টেন্স বিরাজ করতেছে যেখানে ধরেন বিচারক মামলা সম্পর্কে শুনতে চাইছে এবং সেখানে বলা হচ্ছে এটাকে এভিডেন্স হিসাবে পরবর্তীতে ব্যবহার করা হবে না। মানে বিচারক জাস্ট শুনে যাবে। এই যে আজকে যে কথাগুলো বলছে অ্যাডমিশন, এটাকে পরবর্তীতে এভিডেন্স হিসেবে ব্যবহার করা যাবে না। মানে কোনো পক্ষ বলতে পারবে না, যেমন বাদী যদি অ্যাডমিশন দেয় তখন বিবাদী পরবর্তী সময় বলতে পারবে না আপনি তো 15 তারিখে এই কথাগুলো বলছিলেন, এটাকে এভিডেন্স হিসেবে ব্যবহার করতে পারবে না। অর্থাৎ আমরা দেখলাম যে সিভিল ম্যাটার আর ক্রিমিনাল ম্যাটার বোথ ম্যাটারেই অ্যাডমিশন এভিডেন্স রিলেভেন্ট হয়, প্রাসঙ্গিক হয়, বাট আমরা সেকশন 23 তে দেখি শুধুমাত্র সিভিলের ক্ষেত্রে কখন অ্যাডমিশন রিলেভেন্ট হয় না। আচ্ছা, বাদী বিবাদী বা প্রতিনিধি অর্থাৎ যারা যারা অ্যাডমিশন দিতে পারে, এরা যে অ্যাডমিশন দিল, এরা যে মামলা সম্পর্কে একটা স্টেটমেন্ট দিল, সেটা ওরালি হোক অথবা ইন রিটেন হোক, যেভাবেই হোক, যখন হচ্ছে দিল, হ্যাঁ, প্রশ্ন হচ্ছে এটার ভ্যালুটা কি? হোয়াট ইজ দ্য এভিডেন্সিয়ারি ভ্যালু অফ অ্যাডমিশন? এই অ্যাডমিশনের সাক্ষ্যগত মূল্য কি বা অ্যাডমিশনটা কেন দেওয়া হয়? এখন দেখেন, আমরা কিন্তু সাক্ষ্য আইনের 115 ধারা সম্পর্কে জানি। সেখানে স্পষ্ট করে বলা আছে যে, কি বলা আছে? আমাদের স্টোবেল সম্পর্কে বলা আছে। স্টোবেলটা কি? আমি এখন যেই একটা স্টেটমেন্ট দিব, আমি এখন যে একটা বিবৃতি দিব, সেটাকে আমি পরবর্তীতে অস্বীকার করতে পারবো না, বা আমি যেটা সত্য বলে জানি সেটা যখন আপনাকে বিশ্বাস করি, আপনাকে আমি বিভিন্নভাবে এনকারেজমেন্ট করি, বিলিভ করাই যে হ্যাঁ আপনি এই কাজটা করতে পারেন। তো এখানে দেখেন যে আপনার তাহলে কি দাঁড়ালো বিষয়টা দাঁড়ালো যে যখন কোনো একটা স্টেটমেন্ট দেওয়া হবে, আমি যখন একটা স্টেটমেন্ট দিয়ে ফেলবো, আমি কিন্তু পরবর্তীতে সেটা ডিনে করতে পারবো না। এই যে ডিনে করার ক্ষেত্রে যে একটা বাধা, একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, দিস ইজ কল্ড এস্টোপেল আন্ডার সেকশন 115, রাইট? এটা আমরা বিস্তারিত পড়ছিলাম। এখন প্রশ্ন হচ্ছে, এই যে অ্যাডমিশনটা দেওয়া হচ্ছে এবং অ্যাডমিশন যারা যারা দিতে পারে, তারা যখন অ্যাডমিশন দেয়, এটা গুরুত্বটা কি? হোয়াট ইজ দ্য এভিডেন্সিয়ারি ভ্যালু অফ গিভিং অ্যাডমিশন? এটার এভিডেন্সিয়ারি ভ্যালুটা কি? এটার সাক্ষ্যগত মূল্যটা কি? যখন আচ্ছা, ইন্টারেস্টিং বিষয়, যখন হচ্ছে বাদী অ্যাডমিশন দেয়, তখন বাদী কি তার বিপক্ষে গিয়ে কথা বলে? অবশ্যই না। বাদী তার পক্ষে যা যা যায় সমস্ত কিছু আদালতে উপস্থাপন করে। ওকে, এখন প্রশ্ন হচ্ছে বিচারক কি এর উপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত দেয়? সিদ্ধান্ত দিলে তো বাদীর পক্ষেই যাবে, ঠিক না? আবার বিবাদী ডিফেন্ডেন্ট যখন অ্যাডমিশন দেয়, তখন ডিফেন্ডেন্ট কার পক্ষ নিয়ে কথা বলে? অবশ্যই ডিফেন্ডেন্টের পক্ষ নিয়ে, রাইট? এখন এখানেও যদি বিচারক যদি কোনো ডিসিশন দেয়, কোনো জাজমেন্ট দেয়, তার মানে জাজমেন্ট যাবে অন বিহাফ অফ দ্য ডিফেন্ডেন্ট, রাইট? এটা বিচারক করবে না। তার মানে হচ্ছে যেহেতু অ্যাডমিশনের উপর ভিত্তি করে কোনো জাজমেন্ট ডিসিশন দেওয়া যায় না, সো ইটস নট এ কনক্লুসিভ প্রুফ। অ্যাডমিশন কনক্লুসিভ প্রুফ নয়, স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নয়। স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নয় কেন বলা হয়েছে? কারণ এই স্বীকৃতির উপর ভিত্তি করে আদালত কোনো সিদ্ধান্তে পৌঁছাইতে পারে না, আদালত কোনো জাজমেন্ট দিতে পারে না। তাহলে কেন দিবে অ্যাডমিশন? কেন এই অ্যাডমিশন তো দিতেছে, তাহলে কেন দিবে? কারণটা হচ্ছে
এটা এই ছাড়া বাদী অ্যাডমিশন দিতেছে, বিবাদী অ্যাডমিশন দিতেছে, রাইট? বা যারা যারা অ্যাডমিশন দিতে পারে তারা দিতেছে অ্যাডমিশন। এটার ইম্পর্টেন্সটা কোথায়, এটার গুরুত্বটা কোথায়? গুরুত্বটা হচ্ছে বাদী অ্যাডমিশনে যা যা বলছে, বিবাদী অ্যাডমিশনে যারা যা যা বলছে, তাদের যারা এজেন্ট আছে, তাদের যারা রিপ্রেজেন্টেটিভ আছে, বা যারা হচ্ছে এই মামলার বিষয়বস্তুতে স্বার্থ আছে, তারা যখন অ্যাডমিশন দিছে, এটার গুরুত্বটা কি, এটার গুরুত্বটা কি? গুরুত্বটা হচ্ছে এটা স্টপেল হিসেবে কাজ করে। অ্যাডমিশন স্টপেল হিসেবে কাজ করে, অর্থাৎ অ্যাডমিশনে বাদী বিবাদী বা প্রতিনিধি বা সংশ্লিষ্ট ব্যক্তিরা যা যা বক্তব্য দিবে, যা যা মন্তব্য দিবে, এটাকে পরবর্তীতে ডিনে করতে পারবে না, অস্বীকার করতে পারবে না যে আমি এটা বলিনি। তার মানে সেকশন 31 বলছে যে অ্যাডমিশন কনক্লুসিভ প্রুফ না, দ্যাট মিন্স অ্যাডমিশনের উপর ভিত্তি করে আদালত কোনো সিদ্ধান্তে পৌঁছাইতে পারে না। সেকেন্ড হচ্ছে, সেকেন্ড অপশন কি? সেকেন্ড অপশন হচ্ছে, তাহলে এটা গুরুত্ব কি? এটা গুরুত্ব হচ্ছে এই জায়গায় এটা স্টপেল হিসেবে কাজ করে, অ্যাডমিশন স্টপেল হিসেবে কাজ করে। এবার আমরা প্রশ্ন বানাই, অ্যাডমিশন কাকে বলে, অ্যাডমিশন কত প্রকার? প্রথম প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, অ্যাডমিশনের এভিডেন্সিয়ারি ভ্যালু কি? অ্যাডমিশনের এভিডেন্সিয়ারি ভ্যালু কি? অ্যাডমিশনের সাক্ষ্যগত মূল্য কি? অ্যাডমিশনের সাক্ষ্যগত মূল্য হচ্ছে সেকশন 31। সেখানে বলছে অ্যাডমিশন কনক্লুসিভ প্রুফ না, বাট এটা স্টপেল হিসেবে কাজ করে। এটা হচ্ছে সেকশন 31। তারপর হচ্ছে যে আর দরকার নাই, তারপরে মনে রাখবেন যে সিভিল ম্যাটারে মানে দেওয়ানি মোকদ্দমা অ্যাডমিশন কখন প্রাসঙ্গিক হয় না, কখন প্রাসঙ্গিক হয় না। আমাদের 4 নম্বর প্রশ্ন, দেওয়ানি মোকদ্দমায় অ্যাডমিশনের মানে স্বীকৃতির প্রাসঙ্গিকতা, প্রাসঙ্গিকতা রেলিভেন্সি, প্রাসঙ্গিকতা বিশ্লেষণ করুন। দেওয়ানি মামলায় অ্যাডমিশনের প্রাসঙ্গিকতা বিশ্লেষণ করুন। তাহলে এই হচ্ছে আমাদের 4টি প্রশ্ন অ্যাডমিশনের উপরে। কারো কোনো প্রশ্ন? দাদা প্রথম প্রশ্নটা স্বীকৃতি কাকে বলে, তারপর দ্বিতীয়টা। দাদা প্রশ্নগুলো আরেকবার বলবেন? অ্যাডমিশন কাকে বলে, অ্যাডমিশন কত প্রকার, কি কি? অ্যাডমিশনের সাক্ষ্যগত মূল্য কি? স্বীকৃতির এভিডেন্সিয়ারি ভ্যালু বা সাক্ষ্যগত মূল্য কি? দেওয়ানি মামলায় অ্যাডমিশন কখন প্রাসঙ্গিক নয়? দেওয়ানি মামলায় অ্যাডমিশন কখন প্রাসঙ্গিক নয়? পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন হচ্ছে দেওয়ানি মামলায় বা দেওয়ানি মোকদ্দমায় অ্যাডমিশনের না স্বীকৃতির প্রাসঙ্গিকতা যাচাই করুন। দেওয়ানি মামলায় অ্যাডমিশনের প্রাসঙ্গিকতা যাচাই করুন। এই 4টি প্রশ্নের উত্তর দিতে কারো কোনো সমস্যা হবে কিনা, বা কোন কোন ধারা?
তাহলে প্রথম প্রশ্নটা আমরা জানলাম যে অ্যাডমিশন কাকে বলে, কত প্রকার। এখন এটা গুরুত্বটা কি? গুরুত্বটা হচ্ছে এটা কনক্লুসিভ প্রুফ না, এটা তাহলে কি এটা স্টপেল হিসেবে কাজ করে ধারা 31। দেওয়ানি মামলা কখন প্রাসঙ্গিক না, এটা 23 ধারা রেফারেন্স দিয়ে আমাদেরকে বলতে হবে। আবার দেওয়ানি মামলা কখন প্রাসঙ্গিক, এটাও 23 ধারা রেফারেন্স দিয়ে বলতে হবে। প্রাসঙ্গিকতা যাচাই করুন, সেখানেও বলতে হবে যে দেওয়ানি মামলা আসলে অ্যাডমিশন প্রাসঙ্গিক অ্যাজ এভিডেন্স, সাক্ষ্য হিসেবে, কিন্তু এই দুটি গ্রাউন্ডে এই ক্ষেত্রে অ্যাডমিশন প্রাসঙ্গিক না। তার মানে 3 নম্বর প্রশ্নটাই আবার 4 নম্বর প্রশ্নটার মধ্যে চলে আসতেছে। এই হচ্ছে আমাদের ওভারঅল অ্যাডমিশন। আচ্ছা, 56 থেকে 58 সাক্ষ্যগত মূল্যটা দাদা, সাক্ষ্যগত মূল্য। সাক্ষ্যগত মূল্যটা হচ্ছে এই যে স্টপেল হিসেবে কাজ করে, মানে এটা সাক্ষ্য হিসেবে কতটুকু এটার মূল্য আছে। মূল্য হচ্ছে ওই যে মানে ভ্যালুটা কি, ভ্যালুটা হচ্ছে যে এটা স্টপেল হিসেবে কাজ করে 115 ধারা। সেকশন 56। তাহলে যদি 115 ধারা ইনফার করতে হবে এখানে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। স্টপেল শব্দটা আসলেই তো বলবেন 115 ধারা অনুসারে স্টপেল হিসেবে কাজ করবে অ্যাডমিশন। তাহলে 31 115 এই দুইটা নাকি এখানে? 31 এর আনসার দিতে গেলে তো 115 ধারা দিতেই হবে, মানে স্টপেল শব্দটা যেখানেই থাকবে সেই 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 ধারাটা রেফার করে দিবেন। মানে স্টপেল শব্দটা যেহেতু আছে এবং স্টপেল শব্দটা যেহেতু আমাদের একটা নির্দিষ্ট সেকশনে আছে, সেই ধারাটাকে নিয়ে আসবেন।